এক অধ্যায়ের অবসান। আজ সকাল 8:20 পাম অ্যাভিনিউয়ের 2 কামরার ফ্ল্যাটে প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মুক্ত হবে ঝিল্লির ঝংকার। বেশ কয়েক বছর ধরেই ভুগছিলেন ফুসফুসে সংক্রমণ, সেই সঙ্গে হাই ব্লাড প্রেশার, কয়েকদিন ধরে জ্বরেও ভুগছিলেন। বুধবার রক্ত পরীক্ষা করা হয়, তেমন কিছু ধরা পড়েনি। বৃহস্পতিবার সকালে অক্সিজেন লেভেল কমতে শুরু করে। সকাল 8:20 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। কালকে রাতে শ্বাসকষ্ট যখন হচ্ছিল রাত 2টো নাগাদ, আমি তখন ওনাকে বাইপ্যাপ দিই। তো বাইপ্যাপ দেওয়ার পরে বাইপ্যাপ 3.5-4 ঘন্টা ছিল। তারপরে সকালবেলায় যেরকম উনি চা বিস্কুট খান, জল খাবার, মেডিসিন খাওয়ানোর পরে শ্বাসকষ্টের সমস্যা বেশি হচ্ছিল, তখন ডাক্তারের পরামর্শ নিয়ে বাইপ্যাপ দিয়েছি আমরা। আবার বাইপ্যাপ দেওয়া হয় সকালে। তারপর ডাক্তারবাবু আসেন, এসে ওনাকে চেক আপ করে দেখেন। বাইপ্যাপ দেওয়া চলাকালীন উনি শ্বাস ত্যাগ করে যান। বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুর খবর পেতেই পাম অ্যাভিনিউয়ে একে একে যেতে শুরু করেন সিপিআইএম নেতারা। 1টা নাগাদ পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট থেকে বের করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। যাত্রাপথে সঙ্গী, স্ত্রী, সন্তান এবং অসংখ্য অনুগামী। এদিন দেহ রাখা হয় পিস ওয়ার্ল্ডে। শুক্রবার সকাল 10:30টায় পিস ওয়ার্ল্ড থেকে দেহ বের করা হবে, নিয়ে যাওয়া হবে বিধানসভায়। 11টা থেকে 11:30 পর্যন্ত দেহ রাখা থাকবে বিধানসভায়। বেলা 12টায় আলিমুদ্দিন স্ট্রিট, মুজাফফর আহমেদ ভবন। 3:30 মুজাফফর আহমেদ ভবন থেকে দীনেশ মজুমদার ভবনে। 3:45 নাগাদ দীনেশ মজুমদার ভবন থেকে দেহ নিয়ে যাওয়া হবে এনআরএস এর উদ্দেশ্যে। বিকেল 4টে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহদান। নিউজ 18 বাংলা। আমার মৃত্যুর পর থেমে যাবে কথার গুঞ্জন, বুকের স্পন্দনটুকু মুক্ত হবে ঝিল্লির ঝংকার। শ্বাসকষ্ট যখন অতিরিক্ত মাত্রায়, ফুসফুসে সংক্রমণ, সেই সময় 2018 সাল থেকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। কিন্তু বাড়ি ছেড়ে কিছুতেই যেতে চাইতেন না, হাসপাতালে ভর্তি হতেই চাইতেন না। আর বৃহস্পতিবার তাকে হাসপাতালে যেতেই হলো না, বাড়িতেই সব শেষ। প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার সকাল 8:20 শেষ নিঃশ্বাস ত্যাগ। হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ হয়নি। পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটে গিয়ে চিকিৎসারও সুযোগ পাননি ডাক্তাররা। তার আগেই সব শেষ। বুধবার রাতে শ্বাসকষ্ট শুরু হয়, কিন্তু সেটা সামাল দেওয়া হয়। ঠিক ছিল বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা বাড়িতে গিয়ে পরীক্ষা করবেন, দরকার হলে হাসপাতালে ভর্তি করা হবে। কিন্তু তার আগেই মারা যান বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতালে ভর্তির বিষয়ে বরাবরই অনীহা ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর, তাই বাড়িতেই চিকিৎসক ডাকা হবে বলে ঠিক হয়। সেই মতোই সব এগোচ্ছিল। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, তারপর চা, এরপরেই ফের অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব ভট্টাচার্য। নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। সকাল 8:20 নাগাদ মারা যান বুদ্ধদেব ভট্টাচার্য। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্য ভুগছিলেন ফুসফুসের সংক্রমণে। একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত বছর 29শে জুলাই আশঙ্কাজনক অবস্থায় আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। কয়েকদিন ভেন্টিলেশনে ছিলেন। 12 দিনের মাথায় 9ই আগস্ট বাড়ি ফেরেন। 2021 সালের মে মাসে করোনায় আক্রান্ত হন বুদ্ধদেব ভট্টাচার্য। তখনও হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে 2020 সালের ডিসেম্বরে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন
বুদ্ধদেব। সেবারও তাকে ভেন্টিলেশনে রাখা হয়। 2019 সালের সেপ্টেম্বরেও বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল, কিন্তু কখনোই তিনি হাসপাতালে থেকে চিকিৎসা করাতে যাননি। একটু সুস্থ হলেই বাড়ি ফিরতে চাইতেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই জেদের কাছে চিকিৎসকদেরও হার মানতে হয়েছে। পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাটেই চিকিৎসার ব্যবস্থা করা হয়। সেখানেই শেষ নিঃশ্বাস বুদ্ধদেব ভট্টাচার্যর। আর তাকে হাসপাতালে যেতে হলো না। এই বালিগঞ্জের পাম এভিনিউয়ের এই ছোট্ট দুকামরার ফ্ল্যাটেই প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অদ্ভুত সমাপতন। যে দুকামরার ছোট্ট ফ্ল্যাট তার জীবনের সব থেকে প্রিয় ছিল, সেই দুকামরার ফ্ল্যাটেই প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ক্যামেরায় সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। বারবার আলোচনায় সেই দুকামরার ফ্ল্যাট। দুবারের মুখ্যমন্ত্রী, তারপরেও সরকারি দুকামরার ফ্ল্যাটই তার বাসা। দেখুন, 59A পাম অ্যাভিনিউ, ফ্ল্যাট নাম্বার 1, এটাই ঠিকানা। ঠিকানা যেমন ছোট, ফ্ল্যাটটিও তেমনই। কিন্তু যিনি এই ফ্ল্যাটে থাকতেন তিনি বঙ্গ রাজনীতিতে বড় অধ্যায়। দীর্ঘদিন ধরে এটাই বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ি। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও দুকামরার এই সরকারি আবাসনেই সাদাসিধে জীবন। ঘরে ঠাসা বই, এখানে ওখানে ধুলো। মধ্যবিত্ত শিক্ষিত বইপোকা বাঙালির ছাপোষা ফ্ল্যাট যেমন হয়, ঠিক তেমন। মুখ্যমন্ত্রীদের ভবনের মতো নয়, তিনিও আসলে কারো মতো নন, তিনি তাঁর মতো। যে সময় বেশিরভাগ রাজনীতিকের বিরুদ্ধে গুছিয়ে নেওয়া, প্রভাব খাটানো আর দুর্নীতির অভিযোগ, সেই সময় দাঁড়িয়ে তিনি চিরদিনই ধবধবে সাদা। ডানপন্থী হন বা বামপন্থী, সবাই এক কথায় মানেন তার মধ্যে কোনো দেখনদারি ছিল না। এই ফ্ল্যাটটা বছরের পর বছর ধরে যেন তাই বলে এসেছে, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। এই মন্ত্র আজ অনেকেই আর কানে তোলেন না, কিন্তু তিনি জীবন ভর যেন এটাই মেনে চলেছেন। কাকা সুকান্ত ভট্টাচার্য ছিলেন প্রিয় কবি। তার কবিতা থেকেই হয়তো ঠিকানার মানে বুঝেছিলেন। ঠিকানা না হয় না নিলে বন্ধু, পথে পথে বাস করি, কখনো গাছের তলাতে, কখনো পর্ণকুটির করি। মুখ্যমন্ত্রী হয়ে কেউ গড়েন মূর্তি, কেউ এলাহি জীবন কাটান পেল্লাই ভবনে, কিন্তু তিনি 10.5 বছরের মুখ্যমন্ত্রী হয়েও দুকামরার আবাসনে। নিরাপত্তা বা অন্য কারণে বারবার তাকে অন্য কোনো দামি গোছানো আবাসনে যেতে বলা হয়েছে। রাজি করানো যায়নি বুদ্ধদেবকে। বছর 4 আগে সেই আবাসনের দেওয়াল বেয়ে হঠাৎ এক রাবার গাছ না বলে কয়ে শটান মাথা গলায় বুদ্ধবাবুর বাসায়। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিওপিডি রোগী, সেখানে আগাছা। শেষমেশ আবাসন দপ্তর জানতে পেরে আগাছা সাফ করে। বছর 2 পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারি আবাসনের মেরামতি হয়। এত কিছুর পরেও তিনি কিন্তু বাড়ি আঁকড়ে থেকেছেন। মুখ্যমন্ত্রিত্ব খোয়ানোর পরে আবাসন থেকে খুব একটা বের হতেন না। শরীর আরো খারাপ হওয়ার পরে তো একেবারেই ঘরবন্দি। তবু কোনোদিন নিজের চিকিৎসার জন্য কাউকে বলেননি। প্রবল শ্বাসকষ্ট এবং রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় একবার হাসপাতালে ভর্তি করাতে হয়। কয়েকদিনের চিকিৎসায় যেই একটু সুস্থ হয়েছেন, অমনি তার মনে হলো আর হাসপাতালে থাকার দরকার নেই, এবার বাড়ি। হোমসিক বুদ্ধদেব তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন। এই বাড়িটা শুধুই প্রাক্তন মুখ্যমন্ত্রীর ঠিকানা বলে না, এই বাড়িটা বলে দেয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আসলে কেমন ছিলেন। সরকারের থেকে চাইলেই অনেক কিছু পেতে পারতেন, কিন্তু কোনো দিনই কিছু চাননি। তিনি এমনই। নিজের একটা বাড়িও ছিল না, শেষ দিন পর্যন্ত ঠিকানা সেই সরকারি বাসা। নিউজ 18 বাংলা। তার মতোই ধবধবে সাদা একটা অ্যাম্বাসাডার। তার সর্বক্ষণের সঙ্গী অফিস, মহাকরণ, যাতায়াতের বা পরবর্তী সময়ে যখনই বেরোতেন, সেই অ্যাম্বাসাডারই বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গী। তিনি নেই, একা দাঁড়িয়ে অ্যাম্বাসাডার। সাদা ধবধবে চুল, সাদা পাঞ্জাবি, সাদা ধুতি, গাড়ির রঙও দুধ সাদা।
সাদামাটা এই অ্যাম্বাসেডর গাড়ি দেখলেই সকলে বুঝে যেতেন গাড়িতে বসে আছেন সাদাসিধে জীবনযাপন করা এক হেভিওয়েট নেতা বুদ্ধদেব ভট্টাচার্য। বিজেপি বিষ ছড়াচ্ছে, একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। বহু বছর ধরেই তিনি ছিলেন সিপিআইএম এর ব্রিগেডের মুখ। যখন ক্ষমতাচ্যুত হয়েছেন তখনও বামেদের ব্রিগেড মানেই বুদ্ধবাবুকে নিয়ে এক ময়দান আবেগ। যখন তিনি অসুস্থ তখনও পৌঁছে গিয়েছেন ব্রিগেডে, সঙ্গী এই সাদা অ্যাম্বাসেডর। বাম অ্যাভিনিউ থেকে মহাকরণ, কত পথ কত মোড় দেখেছে বুলেট প্রুফ এই গাড়ি। বুদ্ধবাবু রাজনৈতিক জীবনের পথে দেখেছেন বহু চড়াই উতরাই, সব পথেই তার সঙ্গী এই সাদা অ্যাম্বাসেডর। গত বছর হাসপাতালে ভর্তি করতে হয় বুদ্ধদেব ভট্টাচার্যকে। হাসপাতালের বাইরে ঠায় দাঁড়িয়েছিল এই অ্যাম্বাসেডর। সরকারিভাবে দুটি অ্যাম্বাসেডর ব্যবহার করতেন বুদ্ধদেব ভট্টাচার্য, দুটি সাদা রঙের, সাদা ধুতি পাঞ্জাবি, সাদা অ্যাম্বাসেডর। বৃহস্পতিবার সকালে একটা দীর্ঘদিনের সম্পর্কের সমাপ্তি, জীবনের পথ ছেড়ে অন্তিম গন্তব্যের পথে বুদ্ধদেব ভট্টাচার্য। তার ফ্ল্যাটের সামনে তখনও একলা দাঁড়িয়ে অ্যাম্বাসেডর। 2 নম্বর যে গাড়ির পোশাকি নাম WB060002। মানুষ বলতেন 2 নম্বর গাড়ি চলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেই 2 নম্বর গাড়ি অ্যাম্বাসেডর, সাদা অ্যাম্বাসেডর গাড়ি, সেই গাড়ি আজও বুদ্ধদেব ভট্টাচার্যের সেই 2 কামরার পাম অ্যাভিনিউর বাড়ির সামনে, এবং সেখানে এখনো জলজল করছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল WB060002। 23 বছর ধরে বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ির চালক ছিলেন ওসমান। অনেক দিন ধরে অসুস্থ, ঠিকমতো চলাফেরাই করতে পারেন না, কিন্তু এদিন আর তিনি বাড়িতে বসে থাকতে পারেননি, পৌঁছে যান পাম অ্যাভিনিউয়ে শেষ দেখা দেখতে। এরকম কোনো একটা দিন মনে পড়ছে যে উনি একদিন লেট করবেন না, উনি বলেছিলেন যে ওসমান ছাড়া আমি অন্য কারো গাড়িতে বসবো না। মনটা বরাবর সাদা ছিল, সাদা ছিল, কোনোদিন কালো বাই না, কি বলবো, কিচ্ছু বলার নেই। যখন রিজাইন দিয়েছিলেন ওনার ভালোবাসাতে বাবাও রিজাইন দিয়ে দিয়েছিল। উনি বললেন যে ওসমান তুমি কেন রিজাইন দিচ্ছ, বলে আপনি থাকবেন না পার্টিতে, আমিও থাকবো না। শেষ 6-7 বছর বুদ্ধদেব ভট্টাচার্যের গাড়ি চালিয়েছেন সমর বিশ্বাস। তার মনেও অনেক স্মৃতি। উনি যদি বলতেন যে আমি 10টা একে বেরোবো, উনি 10টা একেই বেরোতেন। উনি টাইমের। গাড়িটা আজ ফাঁকা, একা, জীবনের পথে ব্রেক, সময় যেন থমকে দাঁড়িয়েছে। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা। শেষ শ্রদ্ধা জানাতে গেলেন বর্তমান। বুদ্ধবাবু এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রাজনৈতিক আক্রমণ প্রতি আক্রমণ লেগেই ছিল, কিন্তু সৌজন্য একটা সময় উজ্জ্বল হয়ে দেখা দিয়েছে। আমার সঙ্গে শ্রীমতী বন্দ্যোপাধ্যায়ের প্রথম সাক্ষাৎ বাবরি মসজিদ ধূলিসাৎ হওয়ার পরের দিন সকালে রাইটার্সে। সারা রাত ভয়াবহ পরিস্থিতি, আমি অফিস ঘরেই রাত কাটাতে বাধ্য হয়েছি। উনি অভিযোগ জানাতে এসেছেন যে কেন তার দলের কর্মীদের গ্রেফতার করা হয়েছে। 7ই ডিসেম্বর 1992 প্রসঙ্গ টেনেই প্রথম সাক্ষাতের কথা লিখেছেন বুদ্ধদেব ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় এবং বুদ্ধদেব ভট্টাচার্য এক ফ্রেমে, যাদের একটাই পরিচয়, প্রতিপক্ষ। বলা ভালো যুযুধান প্রতিপক্ষ, বুদ্ধদেব বনাম মমতা। 2000 সালের নভেম্বর, ঠিক বিধানসভা ভোটের আগেই পরিবর্তন। জ্যোতি বসুর বদলে বুদ্ধদেব ভট্টাচার্যকে মুখ্যমন্ত্রী করল সিপিএম, আর বিধানসভা ভোটের আগে ধনুর্ভাঙা পণ করে বসলেন মমতাও। এবার নয় নেভার। পরের 10 বছর বাংলার রাজনীতি দেখল যুযুধান দুই প্রতিপক্ষের লড়াই। সরকারি অফিসে কর্মসংস্কৃতি ফেরানো, দলতন্ত্রের ঘুঘুর বাসা ভাঙা, রাজ্যে বিনিয়োগ টানা, সম্ভবত এর কোনোটাই নয়। মুখ্যমন্ত্রী বুদ্ধদেবের সামনে প্রতি মুহূর্তে সবচাইতে বড় চ্যালেঞ্জ অবশ্যই হয়ে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2004-এর লোকসভা ভোট,
রাজ্যে কার্যত ধুয়ে মুছে সাফ তৃণমূল। মমতা একা তৃণমূল সাংসদ। 2006 বিধানসভা নির্বাচন। কৃষির ভিতে শিল্পের স্লোগান তোলা বুদ্ধদেব, বাংলার একমাত্র ব্র্যান্ড। 235 খাদের আরো কিনারায় মমতা বন্দ্যোপাধ্যায় আর তার দল। তবুও প্রতি মুহূর্তে বুদ্ধদেবের সামনে চ্যালেঞ্জ হয়ে হাজির হয়েছেন মমতা। অনেকে বলেন এ যেন নাম বনাম সর্বনামের উন্নাসিক উদাসীনতার লড়াই। সাদা পাঞ্জাবি, প্রেসিডেন্সি, কবিতা, সিনেমা, নন্দন, ভদ্র, বাঙালি বনাম হাওয়াই চটির সাবঅল্টার্ন রাজনীতি। সম্পূর্ণ ভিন্ন মেরুর এই দুই প্রতিপক্ষের মধ্যে সৌজন্য প্রকাশ সেভাবে কোনোদিনই দেখা যায়নি, যেমনটা শোনা যায় বিধান রায়, জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়দের নিয়ে। 2006 পর আরো যুযুধান হয়েছেন দুপক্ষই। বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পের জন্য উদ্যোগ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জমি বাঁচানোর যুদ্ধ। নন্দীগ্রাম সিঙ্গুর পর্বে প্রতিদিন একটু একটু করে মহাকরণে আরো একা হয়েছেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী। তার প্রতিটি পদক্ষেপ ভুল প্রমাণে আরো মরিয়া হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2007 নন্দীগ্রামে গুলি। রাজ্য জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পোস্টারে লিখল ছি। রক্তের ছিটে লাগলো বুদ্ধদেবের ছবিতে। আম জনতার পর মমতা এবার সঙ্গে পেলেন বাঙালি বিদ্যুৎ জনেতের একাংশকে। মহাকরণে লালবাড়িতে আরো একা হলেন বুদ্ধদেব। মমতার সেই ফায়ার ব্র্যান্ড বিরোধিতার সঙ্গে এবার আর পাল্লা দিতে পারলেন না বামবঙ্গে ভদ্রলোক নেতা। রাজ্যে পালা বদল হল। ভোটে হেরে বিধানসভার বাইরে বুদ্ধ। প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে বুদ্ধদেব নিশানা করেছেন মমতার নতুন সরকারকে। আলো, রং, উৎসব, এটা সরকার চলছে নাকি পাড়ার ক্লাব চলছে? চিটফান্ড কাণ্ডের প্রসঙ্গ টেনে বুদ্ধদেব সরাসরি প্রশ্ন তুলেছেন তাঁর উত্তরসূরি সরকারের সততা নিয়ে, যার জবাব দিয়েছেন মমতা। ক্ষমতায় আসার পর 10 বছর বিরোধীদের চুপ থাকতে বলেছিল তৃণমূল। অসুস্থ হয়ে প্রত্যক্ষ রাজনীতি থেকে দীর্ঘ বিচ্ছিন্ন জীবন কাটিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য। যুযুধান প্রতিপক্ষ, বাকযুদ্ধের তিক্ততা, এসবে অবশ্য দাঁড়ি অনেক দিন। অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে একাধিকবার তার পাম অ্যাভিনিউয়ে সরকারি আবাসনে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবে শুভেচ্ছা জানিয়েছেন। অসুস্থ হয়ে বুদ্ধদেব হাসপাতালে ভর্তি হলে সব কাজ ফেলে ছুটে গেছেন মমতা। শেষ বেলায় সব ভুলে রয়ে গেল সেই সৌজন্যের ছোঁয়া। নিউজ 18 বাংলা। 10 বছর 6 মাস 5 দিন মুখ্যমন্ত্রীত্বে সময় পেয়েছিলেন এইটুকুই। তার মধ্যেই এ রাজ্য দেখেছে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা। সালটা 1998। জন্ম নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। দ্রুত বদলাতে শুরু করল রাজ্য রাজনীতির ছবি। প্রথমবারের জন্য কড়া বিরোধিতার মুখে পড়ল জ্যোতি বসুর বামফ্রন্ট সরকার। সময় যত এগোচ্ছে ততই বাড়ছে মমতার জনপ্রিয়তা। ক্রমশ এগিয়ে আসছে 2001, এগিয়ে আসছে বিধানসভা ভোট। হাওয়া বলছে রাজ্যে বদল অনিবার্য। হাওয়ার মোড় ঘোরাতে চমকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন সিপিএম এর তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস। 2000 সালের 5ই নভেম্বর বদলে গেল মুখ্যমন্ত্রী। জ্যোতি বসুর চেয়ারে বুদ্ধদেব ভট্টাচার্য। 24 বছরের পুরনো বামফ্রন্ট সরকারের জনপ্রিয়তায় তখন ভাটা পড়েছে। বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতাও কমছে। নানা অভিযোগ ভাসে বাম নেতাকর্মীদের সম্পর্কে। মুখ্যমন্ত্রী হয়েই ভ্যান রিকশায় চেপে বসলেন বুদ্ধদেব ভট্টাচার্য। গেলেন কুস্থির প্রত্যন্ত গ্রামে, ডাকাতদের হাতে আক্রান্ত 40টি পরিবারের কাছে। নিজের ভাষায় লিখতে শুরু করলেন ঘুরে দাঁড়ানোর কাব্য। বিধানসভা ভোটে জয়ের ব্যাপারে নিশ্চিত তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান তুলেছিলেন, এবার নয়তো নেভার। হারা ম্যাচ জিতে ফিরে এলো বামফ্রন্ট সরকার, ক্যাপ্টেন বুদ্ধদেব ভট্টাচার্য। 1996 সালে বামফ্রন্ট পেয়েছিল 203টি আসন। 1977-এর পরে সবচেয়ে কম। 2001-এ আরো কম, 196। তবু এ এক অত্যাশ্চর্য ঘুরে দাঁড়ানো। তারপর শুরু হলো সরকারের ভাবমূর্তি ফেরানোর কাজ।
আশাহীনতার কালো মুছে দিয়ে আশার রামধনু আঁকার কাজ শুরু করলেন সাহিত্যে অনুরক্ত বুদ্ধদেব। ৮০ যাই মাইনে পায়ের বদলে স্লোগান উঠল ডু ইট নাও। লক্ষ্য হারিয়ে যেতে বসা কর্মসংস্কৃতি ফেরানো। জমির পাট্টা বিলি আর অপারেশন বর্গার সাফল্যের স্মৃতিতে আটকে থাকা ছেড়ে বাম সরকারের মুখ শিল্পায়নের দিকে ঘোরালেন বুদ্ধদেব। ৯০-এর দশকের শুরুতে দেশ জুড়ে আর্থিক সংস্কার চালুর পর ১৯৯৪ সালে রাজ্যের নিজস্ব শিল্পনীতি চালু হয়। তাতে গুটি গুটি পায়ে সামনের দিকে এগোনো শুরু হয়েছিল। শিল্পায়নের গতি বাড়াতে বদ্ধপরিকর বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হয়েই হাল ধরলেন। বুদ্ধদেবের প্রথম ইনিংসে ২০০৩ সালে এলো তথ্য প্রযুক্তি নীতি। ২০০১ থেকে ২০০৫-এর মধ্যে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে বিকাশ হল ৭০%। তরুণ প্রজন্মের মনে কর্মসংস্থানের মন মাতানো নতুন হাওয়া। উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি বলেন, দেশের সেরা মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ইনফোসিসের মোহনদাস পায়ের মন্তব্য, ১৯ শতকের মতো ২১ শতকেও দেশের রেনেসাঁ শুরু হবে কলকাতা থেকেই। রাজনৈতিক লাভের জন্য কৃষি নিয়ে অহেতুক আবেগ না দেখিয়ে বুদ্ধদেব প্রশ্ন তুললেন, কৃষকের ছেলে কৃষকই হবে? তার সাফ কথা, শিল্প ছাড়া গতি নেই। সামনে এলো নতুন ধারণা, ল্যান্ড ব্যাংক। রাজ্যে ছোট জোতের জমি বেশি, সেখানে শিল্পায়নের জন্য জমি পেতে ল্যান্ড ব্যাংক অপরিহার্য। হতাশার চর ছেড়ে আবার ভরা গাঙে তরি ভাসাচ্ছে রাজ্য। বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্ন দ্রষ্টা। বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্নের ফেরিওয়ালার নাম। ব্র্যান্ড বুদ্ধকে সামনে রেখেই ২০০৬ সালে ভোট যুদ্ধে বামফ্রন্ট সরকার। পতনের পথ ছেড়ে বামফ্রন্ট সরকার তখন ফের উড়ানের পথে। স্বপ্নের উড়ান ব্যর্থ হয়ে মুখ থুবড়ে পড়ল। অবিশ্বাস্য দ্বিতীয় ইনিংসে সব কাণ্ড কারখানা একের পর এক ব্যর্থতায় তলিয়ে যাওয়া। কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। ২০০৬ সালে বিধানসভা ভোটে স্লোগান ছিল বামফ্রন্টের, ক্যাপ্টেন ক্রিকেট পাগল বুদ্ধদেব ভট্টাচার্য। রাজ্য তখন স্বপ্ন দেখছে টাটাদের ন্যানো কারখানার, নন্দীগ্রামে কেমিক্যাল হাবের, আরো তথ্য প্রযুক্তি শিল্পের, আরো কর্মসংস্থানের। বিদেশি বিনিয়োগ, শিল্পের অগ্রগতি, নতুন নতুন বিনিয়োগ, নতুন নতুন রেকর্ড। রাজ্যের ভাবমূর্তির ক্রমশ বদলে যাওয়া। শিল্পায়নের গতিতে গুজরাট, আন্ধ্রকেও পেছনে ফেলে দিচ্ছে পশ্চিমবঙ্গ। বুদ্ধদেব ভট্টাচার্য তখন এক স্বপ্নের নাম, স্বপ্ন পূরণের এক কারিগরের নাম। ২০০৬-এর বিধানসভা ভোটে স্বপ্নের জয়। ২৩৫ আসন পেল বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট। ২০০৬ সালের ১৮ই মে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেওয়ার দিনই রতন টাটার সঙ্গে সিঙ্গুরে গাড়ি কারখানা তৈরির চুক্তিটা করে ফেললেন বুদ্ধদেব ভট্টাচার্য। নন্দীগ্রামে কেমিক্যাল হাবের চুক্তি সালিমদের সঙ্গে, জিন্দালদের ইস্পাত কারখানা, মিৎসুবিশির আরো বিনিয়োগ। উল্টো সুরটা শোনা যাচ্ছিল আগে থেকেই। জমি অধিগ্রহণের বিরোধিতায় ২০০৬-এর মে মাস থেকেই উত্তপ্ত হতে শুরু করল সিঙ্গুর। ২০০৭-এর জানুয়ারিতে আগুন জ্বলল নন্দীগ্রামে। ২.৫ মাস সেখানে ঢুকতে পারল না প্রশাসন। ১৪ই মার্চ গুলি চালালো পুলিশ। তারপর সিপিএম এর অপারেশন সূর্যোদয়। পরিস্থিতি আরো ঘোরালো হয়ে উঠল। ২০০৬ থেকেই সিঙ্গুরের আন্দোলনের রাশ হাতে তুলে নিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় ভাঙচুর, ২৬ দিনের অনশন, সিঙ্গুরের লাগাতার অবস্থান। যোগফল উলট পুরাণ। ২০০৭ সালেই বুদ্ধদেব ভট্টাচার্য ঘোষণা করলেন নন্দীগ্রামে কেমিক্যাল হাব হবে না। সিঙ্গুর থেকে প্রকল্প গুটিয়ে টাটারা চলে গেল ২০০৮-এ। শিল্পায়নের স্বপ্ন ক্রমশ তলিয়ে যেতে থাকলো গাঢ় অন্ধকারে। মাওবাদীদের হামলায় অশান্ত, উত্তপ্ত, বিচ্ছিন্ন জঙ্গলমহল, আগুন পাহাড়েও সব জায়গায় মুখ থুবড়ে পড়ছে বুদ্ধদেব ভট্টাচার্যের প্রশাসন। ২০০৮-এর পঞ্চায়েত ভোট থেকে শুরু হলো ভোট যুদ্ধেও হার। ২০০৯-এর লোকসভা ভোটেও বিপর্যয় অব্যাহত। শেষ পর্যন্ত ২০১১-র বিধানসভা ভোটে পর্যুদস্ত বুদ্ধদেব ভট্টাচার্যের বামফ্রন্ট। মাত্র ৬২টি আসন পেল শাসক শিবির। যাদবপুরে হেরে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। ক্ষমতায় থাকা মুখ্যমন্ত্রী হারলেন। প্রফুল্লচন্দ্র সেনের পর সেই নজির গড়লেন বুদ্ধদেব।
শিল্পায়নের স্বপ্ন দেখিয়ে উত্থান হয়েছিল যেমন উল্কা গতিতে, শিল্পায়নের কাজ হাতে কলমে করতে গিয়ে তেমন উল্কা গতিতেই পতন। 2011-এ শেষ হলো মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জামানা। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি ছিলেন চুম্বক। যখন ক্ষমতায় ছিলেন যেমন, তেমনি ক্ষমতা হারা হয়েও বারবার ব্রিগেডে তিনি ছিলেন বামেদের মুখ। 2000 সালে জ্যোতি বসুর হাত থেকে তার হাতে রাজ্য শাসনের ব্যাটন, সেই থেকেই ব্রিগেডে বামেদের মুখ একজনই। মঞ্চে উঠে তিনি হাত নাড়তেই দর্শকদের গর্জন। তিনি চুম্বক, তিনি দলের হয়ে আক্রমণের মুখ। দেশের অবস্থা ভালো না, বিজেপি বিষ ছড়াচ্ছে, একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে। এ রাজ্য এখন দেউলিয়া, যুবকদের ভবিষ্যৎ নেই। এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার। তিনি স্লোগান তুলেছেন, কর্মী সমর্থকরা গলা ছেড়ে গলা মিলিয়েছেন। বিজেপি হটাও, তৃণমূল হটাও। তাঁর বক্তৃতা শুনতে কোচবিহার থেকে ক্যানিং দল বেঁধে কমরেডরা হাজির কলকাতায়। সামনে লড়াই, সামনে লড়াই, এ লড়াই লড়তে হবে, এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। 2015 সালের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জনপ্রিয়তা বামেদের মধ্যে এতটুকু কমেনি। সাদা চুল, একমুখ দাড়ি, ধবধবে সাদা ধুতি পাঞ্জাবি পরে তিনি বসে রয়েছেন গাড়ির ভেতরে। নাকে অক্সিজেনের নল লাগানো। কর্মীদেরও তো অক্সিজেন দরকার, তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্যই অক্সিজেন। তাকে সবাই মঞ্চে দেখতে চাইছেন। তিনি কি আর ঘরে বসে থাকতে পারেন? পারেন। অসুস্থ শরীর নিয়েই শেষ পর্যন্ত পৌঁছে যান ব্রিগেডের সমাবেশে। কিন্তু চিকিৎসকদের বারণ, ধুলো ভরা ব্রিগেডের মঞ্চে উঠলে শারীরিক সমস্যা হতে পারে, তাই গাড়িতেই বসে রইলেন, বক্তৃতা দিলেন না ঠিকই, তবু তিনি কেন্দ্রবিন্দুতে। তিনি চুম্বক, চুম্বকের নাম বুদ্ধদেব ভট্টাচার্য। নিউজ 18 বাংলা।